আইডেন্টিফাই করতে হয়, দেন আমরা রিস্ক এন্ড থ্রেট অ্যাসেস করি, দেন হচ্ছে আমাদের সিকিউরিটি অবজেক্টিভ কি, পলিসি আর প্রসিডিউর আমরা দেন জেনারেট করি। পাশাপাশি আমরা সেই পলিসি আর প্রসিডিউর ফলো করার জন্য এমপ্লয়ীদেরকে ট্রেন করে থাকি। সো ট্রেন করার পর আমাদেরকে অবশ্যই মনিটর করতে হয়, মনিটর করে চেক করতে হয় যে এমপ্লয়িরা প্রপারলি সিকিউরিটি পলিসি মেনটেন করতে পারতেছে কিনা বা ফলো করতে পারতেছে কিনা। বাট ইফ there is any kind of issue regarding implementing those policy throughout the organization, in that case we need to find the gap and update the policy regularly policy update করতে হবে। ফর এক্সাম্পল, আজ থেকে 5 বছর আগে মার্কেটে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেশালি দ্য জেন এআই, দ্যাট মিনস জেনারেটিভ এআই, এটা কিন্তু মার্কেটে এত বেশি পপুলার ছিল না বা এটা মার্কেটে আসেই নেই, ঠিক আছে। বাট বর্তমানে আফটার 2022 সালের পরে আপনার চ্যাট জিপিটি, জেমিনি, ওয়ান বাই ওয়ান একটা একটা করে এআই মডেল মার্কেটে আসছে এবং এটা কি অ্যাভেলেবল হয়েছে। সো এই ক্ষেত্রে একটা জিনিস একটু কেয়ারফুলি চেক করেন, 2022 সালের আগে জেনারেটিভ এআই আসার আগ পর্যন্ত, এই চ্যাট জিপিটি আসার আগ পর্যন্ত আপনার রিসার্চ যে পাবলিকেশন গুলো হয় সেই ক্ষেত্রে সব থেকে বড় আপনার কি প্রবলেম কি ছিল, যে ঠিক আছে প্লেগারিজম করা যাবে না, যে কোনো ধরনের কি আনঅথরাইজড কি করা যাবে না, কপি করা যাবে না কন্টেন্ট। ওকে, বাট আরেকটা ব্যাপার কি, যখনই এআই আসলো মার্কেটে তখন কি এআই জেনারেটেড কন্টেন্ট কি দেয়া যাবে না। সো আগে প্রথম কি ইউজ করা হতো শুধুমাত্র প্লেগারিজম ডিটেকশন, যে ঠিক আছে কত পার্সেন্ট কি করা হচ্ছে কপি করে নিয়ে আসছে। বাট বর্তমানে সব থেকে বেশি ফোকাস করা হয় কি আপনি কত পার্সেন্ট কপি করে প্লেগারিজম করতেছেন সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনি কত পার্সেন্ট এআই জেনারেটেড কন্টেন্ট আপনার পাবলিকেশনে ইনক্লুড করতেছেন। সো দ্যাট মিনস এটা কি আমার নতুন পলিসি ডেভেলপ করা লাগছে, পাশাপাশি আমাদের ওল্ড পলিসিটাকে আপডেট করে কি করা লাগছে, আমাদের যে পাবলিকেশন যে অথরিটি আছে, অ্যাকসেপ্টেন্স অথরিটি, সো তারা কি করে থাকে তাদের কমিটিতে এই নতুন জিনিসগুলো আর কি ইনক্লুড করা হয়। আপনারা কি এই টপিকটা বুঝতে পেরেছিলেন এক্সাম্পল সহ? হ্যালো, আমার কোশ্চেনটা হচ্ছে আপনাদেরকে যে একটা এক্সাম্পল দিলাম, যে আগে চ্যাট জিপিটিও ছিল না, এআই জেনারেটেড কন্টেন্টও কি ছিল না। সো তখন প্রবলেম ছিল সব থেকে বেশি প্লেজারিজম, দ্যাট মিনস আপনি অন্যের কি পাবলিকেশন কপি করতেছেন কিনা, অন্যের লেখা কন্টেন্ট কপি করতেছেন কিনা। বাট 2022 সালে চ্যাট জিপিটি আসার পর আস্তে আস্তে কি এআই টুলস গুলো অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পর সব থেকে বেশি কনসার্নিং ইস্যু হচ্ছে আপনি এটা এআই জেনারেটেড কন্টেন্ট দিতেছেন কিনা, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো এআই জেনারেটেড কন্টেন্ট দিলে কিন্তু কি হবে না, আপনার পেপার বা যে পাবলিকেশন যেটা করতে যাচ্ছেন এটা পাবলিশ হবে না, বা একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত এআই কি এআই জেনারেটেড কন্টেন্ট অ্যাকসেপ্টেবল হয়ে থাকে। সো এক্ষেত্রে কি করা হচ্ছে, আপনার যত ডে বাই ডে টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে তত কি আপনার সিকিউরিটি কনসার্ন রেজ করতেছে বা আপনার টেকনোলজি চেঞ্জ হচ্ছে। সো টেকনোলজি চেঞ্জ হওয়ার মানে কি আপনার পলিসিও চেঞ্জ করতে হবে। যেমন আজ থেকে 15-20 বছর আগে বিকাশ নগদ ছিল না, সো সেই রিলেটেড আপনার কি কোনো ধরনের ক্রাইম বা কোনো ধরনের স্ক্যামও ছিল না। বিকাশ নগদ আসছে, এই রিলেটেড স্ক্যাম বা এই রিলেটেড ক্রাইমও কি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালু হয়ে গিয়েছে। সো দ্যাটস ইট। আপনারা কি এই টপিকটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। দ্যাট মিন্স আপনি শুধু একটা পলিসি মেক করলেই হবে না, পলিসিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। অর্গানাইজেশনে এটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এখন ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে, আপনার এমপ্লয়ীদেরকে অবশ্যই ট্রেন করতে হবে, শিখাতে হবে। এখন এমপ্লয়িরা যদি শিখে বসে থাকলে হবে না, তাদেরকে কি করতে হবে, এটা আবার মেনটেন করতে হবে, মনে রাখতে হবে। এই রুলস রেগুলেশন, এই পলিসিগুলোকে কি করতে হবে, রেসপেক্ট করতে হবে এবং তাদের ওয়ার্ক এনভায়রনমেন্টে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। সো দ্যাটস ইট। যদি অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কি আবার এটাকে আপডেট করতে হবে বা কোনো ধরনের গ্যাপ আছে কিনা সেটাকে ফাইন্ড আউট করতে হবে। দ্যাটস ইট। ও অফ টপিক, আপনারা সবাই কি সেফ প্লেসে আছেন? দ্যাট মিন্স আপনারা কি মানে আপনাদের নিজস্ব বাসায় বা আপনারা ভোটিং এরিয়াতে কি চলে গিয়েছেন? ইয়েস স্যার।
ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনাদের সাথে ক্লাস শেষ করার পর আমি রওনা দিব। এখন জানি না কি হবে, আশা করা যায় সেফলি পৌঁছাতে পারবো, যদিও বেশি দূরে না। একটু কনসার্নিং ইস্যু যে আপনার রাস্তাঘাটের একটা ব্যাপার আছে, কারণ আজকে সবারই ছুটি, আজকে থেকে স্টার্ট হচ্ছে, তো এটাও একটা ব্যাপার। তো দেখা যাক কি হয়। আপনাদের ক্লাসটা আমি কুইকলি শেষ করে ফেলবো। এই চ্যাপ্টারের খুব অল্প কিছু কন্টেন্টই বাকি আছে। এই চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার। ওকে, আমরা তাহলে আজকের টপিকটা স্টার্ট করে দিই। কর্পোরেট গভর্নেন্স। স্যার, ইয়েস স্যার, প্লিজ। আমাদের কুইজের রেজাল্টটা কি আপলোড করা যায় স্যার? দেখেন, আপনাদের সি আর ডি দুইটা সেকশনের আমি ক্লাস নেই, ঠিক আছে? এখন সি অথবা ডি যে কোনো একটা সেকশনের কুইজ ওয়ানের রেজাল্ট আমি আপলোড করে আসতে পারছি, আরেকটা সেকশনের পারি নাই, ঠিক আছে? সি এরটা অথবা ডি এরটা আপলোড করছি। আর খাতা এই ইউনিভার্সিটি ওপেন যেদিন হবে সেদিনই আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে খাতা দেখাতে পারবো ইনশাল্লাহ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ স্যার। আর যেই সেকশনের আমি রেজাল্ট আপলোড করতে পারেন, আই এম রিয়েলি সরি, আমার বাস মিস হয়ে যাচ্ছিল, সো দ্যাটস ওয়াই আমি এটা আপলোড করতে পারেন। আই এম এক্সট্রিমলি সরি, বাট ইউনিভার্সিটি ওপেন হওয়ার সাথে সাথে আপনারা খাতা দেখতে পারবেন আর আপনাদের মার্কসও ইনপুট করে দেওয়া হবে। সো নো ওয়ারিস, টেনশন নিবেন না। ইনশাআল্লাহ। সবাই মোটামুটি ভালো করেছেন, কম বেশি যারা লিখেছেন মোটামুটি ভালো করেছে। আর খাতা যেদিন দেখবেন সেদিন আপনাদেরকে আরো এক্সপ্লেইন করে দিব যদি আপনাদের কোয়েরিজ থাকে মার্কিং নিয়ে। দ্যাটস ইট। ওকে, তাহলে আমাদের হচ্ছে আজকের ক্লাসের আমাদের টপিকটা স্টার্ট হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এন্ড লিগ্যাল কনসিডারেশন। ওকে, সো ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট গভর্নেন্স। সো বেসিক্যালি হোয়াট ইজ গভর্নেন্স? লাইক who is actually running the organization. ফর এক্সাম্পল, একটা অর্গানাইজেশন রান করতেছে কারা? রান করতেছে তার যে রুট লেভেলের এমপ্লয়ি আছে তারা, তাদেরকে সুপারভাইজ করতেছে কি কয়েকজন আপনার কি ম্যানেজার। এখন ম্যানেজারকে আপনার কি আরো উপরের লেভেলের টপ লেভেল ম্যানেজমেন্ট যারা আছে তারা কন্ট্রোল করতেছে। ফর এক্সাম্পল, আপনারা যদি ইউনিভার্সিটি, আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা যে কোনো একটা ইউনিভার্সিটির কনসিডারেশন মাথায় নেন, তাহলে জিনিসটা আর একটু ইজিলি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে ডিপার্টমেন্ট আছে কয়টা? কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? 3টা। 3টা ডিপার্টমেন্ট তো কখনোই না। 38। 38 তো আরো আগে না, এটা মনে হয় 6-7টা বা 8টার মতন হতে পারে। যেমন ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনারা যেটাই আছেন। স্যার 6টা মোট। কয়টা? মোট 6টা স্যার ডিপার্টমেন্ট। হ্যাঁ, এরকমই হওয়ার কথা, 6-7টার মতন হওয়ার কথা। ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, তারপর হচ্ছে আপনার আছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আর ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশিপ। এই কয়টা ডিপার্টমেন্টই থাকার কথা। আচ্ছা, যাই হোক, সো আমি আপনাদেরকে গভর্নেন্সের যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, যেমন আমাদের ইউনিভার্সিটি লেভেলের যদি রুট লেভেলের যদি দেখেন কারা আছেন এখানে, বেসিক্যালি রুট লেভেলে থাকে হচ্ছে ফ্যাকাল্টি মেম্বাররা, শিক্ষকরা। এটা হতে ইট কুড বি লেকচারার, সিনিয়র লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর। ওকে, সো উনারা হচ্ছেন কি রুট লেভেল এমপ্লয়ি। ওকে, আচ্ছা, উনাদেরকে আপনার সুপারভাইজ করতেছেন কে বা ডিরেকশন দিচ্ছেন কে? উনাদেরকে সুপারভাইজ বা ডিরেকশন দিচ্ছেন ওই ডিপার্টমেন্টের হেড। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। ইয়েস স্যার। মানে একটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বারদেরকে সুপারভাইজ বা কোঅর্ডিনেট করতেছেন কে? ওই ডিপার্টমেন্টের রেসপেক্টিভ হেড। আচ্ছা, এইরকম আমাদের যে 6টা ডিপার্টমেন্ট আছে, লাইক অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ট্যুরিজম, তারপর হচ্ছে যে বিবিএ, ঠিক আছে, এন্টারপ্রেনারশিপ, এই 6টা ডিপার্টমেন্টের হেডকে সুপারভাইজ করতেছে কে? এই ফ্যাকাল্টির ডিন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আপনারা অর্গানাইজেশনাল হায়ারার্কিটা বুঝতে পারতেছেন যে কার উপরে কে আছে, কে কাকে সুপারভাইজ করতেছে? ইয়েস স্যার। থার্ড লাইন, সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো সিমিলারলি এই জিনিসটাই হচ্ছে আপনার কর্পোরেট গভর্নেন্স। দ্যাট মিন্স একটা
অর্গানাইজেশনের সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে কি করা হয়, রুলস, প্র্যাকটিসেস এন্ড প্রসেসেস বাই হুইচ এ কোম্পানি ডিরেক্টেড এন্ড কন্ট্রোল। একটা কোম্পানিকে কন্ট্রোল করার জন্য বা কোম্পানিকে তার গোল অ্যাচিভ করার যে ডিরেকশনটা আছে সেটা দেওয়ার জন্য যে রুলস, প্র্যাকটিস বা প্রসেস মেনটেন করা হয় বা ফলো করা হয়, সেটি হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। ওকে, এখন কথা হচ্ছে এই কর্পোরেট গভর্নেন্স সাইবার সিকিউরিটিকে আপনার কিভাবে রোল প্লে করতে পারে। দ্যাট মিনস গভর্নেন্সের কাজটা কি সাইবার সিকিউরিটিতে? গভর্নেন্সের কাজ হইতেছে, মনে করেন বোর্ড অফ ডিরেক্টর যারা থাকবে তাদের কাজ হইতেছে যে এনশিওর করা যে সাইবার রিস্ক আর ম্যানেজড, যে আপনার সাইবার স্পেসে, দ্যাট মিনস আমাদের অনলাইন ওয়ার্ল্ডে যেই রিস্ক গুলো আছে এগুলো যেন ম্যানেজ করা হয়, এটা এনশিওর করবে বোর্ড অফ ডিরেক্টরস। ওকে, এরপর হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট, ওদের কাজ হচ্ছে ইমপ্লিমেন্ট সিকিউরিটি স্ট্র্যাটেজি, যে ঠিক আছে আমরা এইভাবে এভাবে কি করব, সিকিউরিটি স্ট্র্যাটেজি বিল্ড আপ করবো, যে আমাদের অর্গানাইজেশনে মনে করেন এই অ্যান্টিভাইরাসটা ইউজ করা হবে, এই ফায়ারওয়ালটা ইউজ করা হবে, আমার অর্গানাইজেশন কি আমার ইন্ডাস্ট্রি লিডার হতে পারবে, যে আমার ইন্ডাস্ট্রির সবাই আমাকে ফলো করবে, আমার কম্পিটিটররা আমাকে কি করবে, ফলো আপ করবে, আমরা একটা বেঞ্চমার্ক সেট করব। আচ্ছা, সো বেঞ্চমার্ক সেট করা কি, দ্যাট মিনস আমি নিজেকে এরকম একটা কম্পিটেন্সি রেডি করে ফেলা, দ্যাট মিনস আমার যে কম্পিটিটর যারা থাকবে তারা যেন আমাকে একটা রোল মডেল হিসেবে কি করবে, কনসিডার করবে। ওকে, সো এটা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টের কাজ, ওর কাজ হইতেছে সিকিউরিটি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে দেয়া। ওকে, এরপর হচ্ছে আইটি এন্ড সিকিউরিটি টিম, দ্যাট মিনস যারা হচ্ছে এক্সিকিউশন কাজ করবে। দ্যাট মিনস আমাদের এই যে সাইবার রিস্ক, এগুলা যে বোর্ড অফ ডিরেক্টর বলছে যে হ্যাঁ এগুলা ম্যানেজ করতে হবে, সিনিয়র ম্যানেজমেন্ট বলছে যে না এইভাবে এইভাবে তুমি বোর্ড অফ ডিরেক্টরের কথা তুমি এইভাবে ফলো করে তুমি একটা মানে এইভাবে তুমি তোমার অর্গানাইজেশনের সাইবার সিকিউরিটি এনশিওর করবা, যে তুমি এই ফায়ারওয়ালটা ইউজ করো, তুমি এই কোম্পানির সাথে কমিউনিকেশন করো, ওদের সাথে কমিউনিকেশন করে তুমি তোমার সিকিউরিটিটাকে আরেকটু এনফোর্স করার ট্রাই করো, বা এরকম কিছু। সো এই সিনিয়র ম্যানেজমেন্ট, বোর্ড অফ ডিরেক্টর, এই যে ওদের যে আপনার ডিরেকশনটা থাকে, ওই ডিরেকশনে অর্গানাইজেশনকে আপনার কি করবে, লিড দিবে আইটি এন্ড সিকিউরিটি টিম, ওদের কাজই হচ্ছে এক্সিকিউট করা। বোর্ড অফ ডিরেক্টর, সিনিয়র ম্যানেজমেন্ট, ওদের কাজ হচ্ছে বলে দেয়া যে ঠিক আছে আপনারা এভাবে এভাবে যাবেন, বাট আইটি এন্ড সিকিউরিটি টিম ওদের কাজ হচ্ছে এক্সিকিউশন লেভেলে থাকা, দ্যাট মিনস ওরা হচ্ছে এক্সিকিউট করবে, দ্যাট মিনস দে উইল ডু দ্য রিয়েল জব, তাদের কাজটাই হবে আসল কাজ। দ্যাটস ইট। ওকে, রেসপন্সিবিলিটিস ইন সাইবার সিকিউরিটি গভর্নেন্স। সো গভর্নেন্সের ক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি কি কি? এই যে বোর্ডের কাজ হচ্ছে ওভারসাইট এন্ড পলিসি অ্যাপ্রুভাল, ওদের কাজ হচ্ছে সাইবার সিকিউরিটি পলিসি ডেভেলপ করে অ্যাপ্রুভাল দিয়ে দেয়া। সিইও, তার কাজ হচ্ছে স্ট্র্যাটেজিক ডিরেকশন দেয়া, যে আমার যে পলিসিটা আছে বোর্ড যেটাকে অ্যাপ্রুভ করতেছে, এটা আমি কোন ওয়েতে কি করব, আমার অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করব। ফর এক্সাম্পল, বোর্ড বলতেছে যে ঠিক আছে বাবা তুমি এক কাজ করো, তুমি অর্গানাইজেশনের বেঞ্চমার্ক বানায় ফেলো, ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক, যে আমার এই ইন্ডাস্ট্রিতে আমার অর্গানাইজেশনকে সবাই ফলো করবে, যে ঠিক আছে দেখো এই অর্গানাইজেশনটা কত ভালো সিকিউরিটি এনশিওর করতে পারছে। ঠিক আছে, যেমন কি আপনারা যদি কোনো স্মার্টফোন প্রাইভেসি ইস্যু নিয়ে কথা বলেন, তাহলে সর্বপ্রথম কি অ্যাপলের আইফোন চলে আসে, কারণ কি অ্যাপলের আইফোনের সাইবার সিকিউরিটি মানে ওর সিকিউরিটি যে ইয়া আছে আপনার সিকিউরিটি সিস্টেম, এটা খুবই স্ট্রং অ্যাডভান্স লেভেলে। সো এর জন্য মানে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে বোর্ড বলতেছে যে না আমার পলিসি হবে যে আমাকে সবাই কি করবে, ফলো করবে, বেঞ্চমার্ক হিসেবে আমি নিজেকে সেট করব। আচ্ছা, সিইও, ওর কাজ হবে স্ট্র্যাটেজিক ডিরেকশন, দ্যাট মিনস এই যে বোর্ড বলতেছে যে আমাকে বেঞ্চমার্ক হিসেবে সেট করতে হবে, আমি কিভাবে বা কোন স্ট্র্যাটেজিতে এগিয়ে আমি নিজেকে বেঞ্চমার্ক হিসেবে সেট করতে পারবো, এটা হচ্ছে সিইওর কাজ, স্ট্র্যাটেজিক ডিরেকশন দেয়া। ওকে, ফর এক্সাম্পল অ্যাপল চিন্তা করতেছে যে বাবা আমার তো হচ্ছে ডিসপ্লে বানানোর মনে করেন টেকনোলজি নাই, স্যামসাং এটা খুব ভালো পারে। আচ্ছা ঠিক আছে, স্যামসাং এর কাছ থেকে আমি ডিসপ্লেটা নিই, ডিসপ্লে নিলে তো আমার সিকিউরিটি কোনো কনসার্ন হবে না,
বাট আমার সিকিউরিটি কনসার্ন হবে কি, আমি যদি একটা চিপ, আমি যদি কোনো একটা প্রসেসর, এই ধরনের কোনো ইন্টারনাল পার্ট আমি যদি কি করে থাকি, আমি যদি অন্য কোনো অর্গানাইজেশন থেকে পারচেজ করে নিয়ে আসি, সো তখন অ্যাপল চিন্তা করলো যে না ঠিক আছে, আমরা ডিসপ্লেটা ঠিক আছে স্যামসাং ভালো বানায়, ওর কাছ থেকে কিনি, কম্পিটিটর যাই হোক, বাট ওদের টেকনোলজি ভালো, এর থেকে ভালো আমরা ফোকাস করি আমাদের নিজস্ব ইন্টারনাল যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যেগুলা আমার ডিভাইসের সিকিউরিটি বা সেফটির সাথে অতটাও কি না আপনার ইনভলভ না। সো এইটা হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজিক ডিরেকশন। ওকে, সিআইও বা সিআইএসও, আচ্ছা, সিআইও বা সিআইএসও এরা কারা? এরা হচ্ছে সিকিউরিটি ইমপ্লিমেন্টেশনের জন্য কাজ করে থাকে। সিআইও মিন্স চিফ ইনফরমেশন অফিসার, আর সিআইএসও এটাকে বলা হয় চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। ওকে, সো মোটামুটি হচ্ছে দুইটা কাছাকাছি বলা যায়, বাট সিআইও যেটা আছে চিফ ইনফরমেশন অফিসার, ওনার কাজ হইতেছে ফুল যে ইনফরমেশন সিস্টেমটা আছে অর্গানাইজেশন, এটাকে ম্যানেজ করা। আর সিআইএসও যেটা আছে, ওনার কাজও হচ্ছে মনে করেন কি করা, ওনার কাজও হচ্ছে যে আপনার অর্গানাইজেশনে ইনফরমেশন নিয়ে কাজ করবে, বাট সিআইএসও হচ্ছে সিকিউরিটি ফোকাসড। তার কাজই হচ্ছে যে এই যে আইটি যে টেকনোলজি গুলো মানে অর্গানাইজেশনে আছে, এটা সিকিউরিটিটা এনশিওর করার জন্য সব থেকে বেশি ফোকাস থাকে সিআইএসও, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। বাট সিআইও যেটা চিফ ইনফরমেশন অফিসার, উনি শুধু আইটি টেকনোলজি এগুলো নিয়েই কি করে থাকবে, কাজ করতে থাকবে, বাট ডেটা প্রোটেকশনের জন্য সব থেকে বেশি ফোকাস থাকে সিআইএসও, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। দ্যাট মিনস যেটার মধ্যে আপনার এস আছে, দ্যাট মিনস সিকিউরিটি আছে, তার কাজই হচ্ছে কি সিকিউরিটির উপর ফোকাস থাকা, দ্যাটস ইট। ওকে, ওনাদের কাজ হচ্ছে সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন এনশিওর করা। দেন সবার লাস্টে যেটা আছে এমপ্লয়িজ, ওনাদের কাজ হচ্ছে এই যে সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন হচ্ছে এটাকে কি করে রাখা, অর্গানাইজেশনের অপারেশনের সাথে অ্যালাইন করে ফলো করা, দ্যাটস ইট। ওকে, সো এমপ্লয়ীদের কাজ হবে কি, ফলো করা কি সিকিউরিটি রুলস এন্ড রেগুলেশন, তাদের কাজই হবে সিকিউরিটি রুলস এন্ড রেগুলেশন ফলো করা। তারা যেন ফলো করতে পারে এর জন্য অর্গানাইজেশন বিভিন্ন ধরনের ট্রেনিং ওয়ার্কশপ এগুলা অ্যারেঞ্জ করে থাকে। সো আপনাদের কি কোনো কনফিউশন আছে? এনিওয়ান? No, sir. স্যার সিআইও আর সিআইএসও টা আরেকবার একটু যদি বলতেন। CIO means চিফ ইনফরমেশন অফিসার, আর CISO হচ্ছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। CIO যেটা চিফ ইনফরমেশন অফিসার, ওনার কাজ হচ্ছে আইটি সেক্টর পুরোটাকে নিয়ে চিন্তা ভাবনা করা, যে আমার অর্গানাইজেশনে কি কি টেকনোলজি লাগবে, কিভাবে ইমপ্লিমেন্ট করব, এগুলাকে মেনটেন করতে হবে, দ্যাটস ইট। ওনার কাজ হচ্ছে এগুলো সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করা। আর CISO যেটা চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, ওনার কাজ হচ্ছে ইনফরমেশন বা ডেটার সিকিউরিটিটাকে এনশিওর করা, ঠিক আছে? উনি শুধুমাত্র ডেডিকেটেড থাকবে সিকিউরিটি পারপাসে ইনফরমেশন সিস্টেমের। আচ্ছা, এইখানে আবার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে অর্গানাইজেশনে নরমালি সিআইএসও খুব কমই থাকে, খুব কম অর্গানাইজেশনে সিআইএসও থাকে, কারণ সিআইওর আন্ডারেই সিআইএসওর কাজ অলরেডি চলে যায়। মানে হচ্ছে কি, যে চিফ ইনফরমেশন অফিসার থাকে তার একটা রেসপন্সিবিলিটি হিসেবে বলে দেয় যে ঠিক আছে আপনি সিকিউরিটি সেক্টর দেখে নেবেন। বাট বড় বড় অর্গানাইজেশন যেগুলো আছে তারা ডেডিকেটেড সিআইএসও রাখে, তাদের কাজ হচ্ছে কি শুধুমাত্র এই সিআইওর আন্ডারে থাকবে, বাট তাদের কাজ হবে শুধুমাত্র সিকিউরিটি নিয়েই কি করা, কাজ করা, অ্যাক্টিভিটিস মেইনটেইন করা, দ্যাটস ইট। আপনাদের কি কোনো কনফিউশন আছে আর? এনিওয়ান? হ্যালো, বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার। ওকে, লিগ্যাল কনসিডারেশন। সো অর্গানাইজেশন কোন কোন ল ফলো করবে? সো প্রথমটা হচ্ছে ডেটা প্রোটেকশন ল। দ্যাট মিনস আপনার এমপ্লয়ি, আপনার কাস্টমার, আপনার সাপ্লায়ার, আপনার স্টেক হোল্ডার যারা আছে অর্গানাইজেশনের,
তারা আপনার অর্গানাইজেশনকে যে সকল ডেটা বা ইনফরমেশন প্রোভাইড করতেছে এটাকে আমানত হিসেবে কি প্রোটেক্ট করা, এটা যেন কি না হয়, লিক না হয়, বা এটা যেন কি অন্য কেউ আনঅথরাইজড কোনো পারসন চেঞ্জ করে দিতে না পারে। এখানে কিন্তু কি আমাদের ওই যে সিআইএ ট্রায়াড করেছিলাম না ফার্স্ট চ্যাপ্টারে, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই তিনটা জিনিস হচ্ছে এই ডেটা প্রোটেকশনকে কি করতে হবে, আপনার এনশিওর করতে হবে যেন আমার ডেটা লিক না হয়। ওকে, সেকেন্ড থিং কি, সেকেন্ড ল প্রাইভেসি নিয়ে। ওকে, সো প্রাইভেসির ব্যাপারটা কি, organization must respect the privacy of every stakeholders. It could be the supplier, it could be the customer, ঠিক আছে, বা স্টেক হোল্ডার অন্যান্য পার্টি যারা থাকবে, বা এমপ্লয়ি কথাই বলি, সবার প্রাইভেসিটাকে এনশিওর করতে হবে অর্গানাইজেশনকে। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে সাইবার ক্রাইম। ওকে, সেটা হচ্ছে অর্গানাইজেশন মাস্ট নট পার্টিসিপেট ইন এনি কাইন্ড অফ সাইবার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। ফর এক্সাম্পল, কোনো ধরনের হুন্ডি, দ্যাট মিনস এখানে কি কোনো ধরনের মানি লন্ডারিং এর সাথে কি করতে পারবে না, নিজেকে জড়ায় নিতে পারবে না, বা আপনার অন্যান্য যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলো আছে লাইক অর্গানাইজেশনের যে ডেটা বা ইনফরমেশন আছে এটা কি আউটসাইড কোন পার্টির কাছে কি ইলিগালি সেল করে দেয়া, এই ধরনের কাজ করতে পারবে না অর্গানাইজেশন। ওকে, সো এই ধরনের ল গুলাকে অবশ্যই ফলো করতে হবে। যদি ফলো না করে বা ফলো করতে যদি ফেল হয় সেক্ষেত্রে প্রবলেম কি হতে পারে অর্গানাইজেশনের, ফাইন এন্ড পেনাল্টিস। দ্যাট মিনস এক্ষেত্রে কি হতে পারে, আপনার মনিটারি একটা ফাইন ইস্যু হতে পারে, আবার কি হতে পারে, পেনাল্টিও ইস্যু হতে পারে। দ্যাট মিনস কি করা যেতে পারে, আমাদের যে কি বলা হয়, এই যে অর্গানাইজেশন ল ফলো করতে ফেল হবে তাদেরকে কোন ধরনের পেনাল্টিও দিতে পারে, যে ঠিক আছে আপনারা নেক্সট 6 মাস কাজ করতে পারবেন না। সো এই ধরনের কি হতে পারে, এই ধরনের কনসিকুয়েন্সেস বা রেজাল্ট আসতে পারে। এরপর হচ্ছে কি ল সুটস, দ্যাট মিনস আপনার মামলা হয়ে যেতে পারে অর্গানাইজেশনের নামে। আর লাস্ট সেটা হচ্ছে রেপুটেশনাল ড্যামেজ, যা অবশ্যই মার্কেটে যখন এই ইনফরমেশনটা আসবে যে ঠিক আছে আপনি আপনার কাস্টমার, আপনার যেই এমপ্লয়ি আছে তাদের ডেটা বা ইনফরমেশনকে কি করতে পারেন নাই, আপনি সিকিউর করে রাখতে পারেন নাই, তাহলে কি আপনার মার্কেটে যে রেপুটেশনটা থাকবে সেই রেপুটেশনটাও কি হবে, অবশ্যই ফল করবে, ড্যামেজ হবে। শুধু এটাই না, এটার পাশাপাশি কি হবে, আপনার কাস্টমার, আপনার যে এমপ্লয়ি আছে তাদের ট্রাস্ট আপনার অর্গানাইজেশনের উপর থেকে চলে যাবে। দ্যাটস ইট। সো দ্যাট ওয়াজ অ্যাবাউট লিগ্যাল কনসেপ্ট। ওকে, কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড। ওকে, সো কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের ব্যাপারে কি বলা আছে, কমপ্লায়েন্স মিন্স ফলোইং রিকোয়ার্ড লস, রেগুলেশন এন্ড স্ট্যান্ডার্ডস রিলেটেড টু সাইবার সিকিউরিটি এন্ড ডেটা প্রোটেকশন। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কি বলা হচ্ছে, কমপ্লায়েন্স মিন্স আপনাকে অবশ্যই ল, রেগুলেশন, স্ট্যান্ডার্ড এগুলো যেগুলো আছে এগুলোকে অবশ্যই ফলো আপ করতে হবে এন্ড ইমপ্লিমেন্টেশন করতে হবে আপনার অর্গানাইজেশনে। ওকে, সো কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের ব্যাপারে তিনটা স্ট্যান্ডার্ডের কথা বলা আছে। একটা হচ্ছে জিডিআরপি, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, একটা হচ্ছে এইচআইপিএএ, হেলথ ইন্স্যুরেন্স পোর্টেবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, আরেকটা হচ্ছে পিসিআই ডিএসএস। সো এটা হচ্ছে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে আমরা একটু কথা বলি। প্রথমে হচ্ছে জিডিপিআর, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন। সো বেসিক্যালি এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ডেটা প্রোটেকশন ল। ঠিক আছে, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে আপনার কি করা হয়, অ্যাপ্লাই করা হয়ে থাকে। দেন কি প্রিন্সিপাল, সো এই ক্ষেত্রে আপনার কি প্রিন্সিপাল গুলো কি কি এই রেগুলেশনের আন্ডারে, যেমন লফুলনেস এন্ড ট্রান্সপারেন্সি। সো আপনার অর্গানাইজেশনকে কি হতে হবে, অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, যে আপনার কাছ থেকে যে ডেটাগুলো কালেক্ট করতেছে সো সেই ডেটাগুলো সে কোথায় ইউজ করবে, কেন ইউজ করবে, ঠিক আছে, সে অন্য কোথাও সেল করতেছে কিনা আপনার ডেটাটা ইলিগালি। সো এই ব্যাপারগুলো তো অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। আপনার কাছ থেকে কোন ধরনের পারমিশন আস্ক করতেছে এই ব্যাপারেও আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার অর্গানাইজেশনকে ট্রান্সপারেন্সি মেইনটেইন করতে হবে। দেন পারপোজ লিমিটেশন। ওকে, সো পারপোজ লিমিটেশন কি,
আপনার অর্গানাইজেশন যে ডেটা বা ইনফরমেশন কালেক্ট করতেছে কাস্টমারদের কাছ থেকে, সেটা কোন পারপাসে কালেক্ট করতেছে। যেমন ফর এক্সাম্পল, ইফ ইউ কল ইন এনি কল সেন্টার লাইক বিকাশ কল সেন্টার or Grameen Phone call center, they first declare that your call your call is being recorded for future ট্রেনিং পারপস অর সামথিং লাইক দ্যাট, যে ফিউচারে ট্রেনিং করার জন্য বা এই ধরনের কোনো কাজ করার জন্য আপনার কি কলটি রেকর্ড করা হচ্ছে। সো এই ক্ষেত্রে কি আপনার যে পারপসটা, এটাকে সে কি করতেছে, ডিফাইন করে দিচ্ছে অর্গানাইজেশন, এবং এটা কি একটা লিমিটেশনের আন্ডারে আছে। ওকে, দেন ডেটা মিনিমাইজেশন। ওকে, সো ডেটা মিনিমাইজেশনের ব্যাপারটা কি, যে যত কম ডেটা কালেক্ট করা যায় কাস্টমারদের কাছ থেকে। ফর এক্সাম্পল, কিছুদিন আগে আমার কাছে একটা কল আসছিল, সো তারা হচ্ছে কোন পার্টিকে সাপোর্ট করে এটা আমি জানি না, আমাকে কল দিয়ে বলতেছে যে আপনার সাথে আমি 5 মিনিট কথা বলতে চাচ্ছি নির্বাচন নিয়ে। তো ঠিক আছে, ওকে ফাইন, আমি 5 মিনিট টাইম দিলাম। বাট এই কল সেন্টার থেকে আমার সাথে মানে মিনিমাম 12 থেকে 13 মিনিট আমাকে কোশ্চেন করেছে, অনেক ধরনের কোশ্চেন করেছে। সো এই ধরনের কাজ করা যাবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই যেই ডেটা আপনি কালেক্ট করবেন এটা অবশ্যই মিনিমাইজ, মানে যতটুকু কালেক্ট করা দরকার ঠিক ততটুকু। বেশি কালেক্ট করলে আবার প্রবলেম কি, আপনাকে ইউজফুল ডেটা খুঁজে বের করতে আপনাকে কি করতে হবে, আপনাকে আবার ডেটা ক্লিয়ারিং এন্ড ডেটা পলিশিং এই ধরনের কাজগুলো আমাকে করতে হবে। দেন অ্যাকুরেসি, দ্যাট মিন্স আপনাকে কি করতে হবে, অ্যাকুরেসি মেনটেন করতে হবে। আপনি যে কাজের জন্য ডেটা কালেক্ট করতেছেন সেই কাজটাই কমপ্লিট করতে হবে। অ্যাকুরেসি মেনটেন করতে হবে, দ্যাট মিন্স আপনি কি কোনো ধরনের মিস্টেক করা যাবে না, ডেটা নিয়ে কি করা যাবে না, কোনো ধরনের ইটস লাইক ইউর ওয়ান কাইন্ড অফ মর্টগেজ। সো আপনারা অনেকেই যারা হচ্ছে ইসলামিক রিলিজিয়ন মেনটেন করতেছেন, সো আপনারা জানেন যে আমানত জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্স অফ আমানত। সো আপনার অর্গানাইজেশনের জন্য কাস্টমার, তারপর হচ্ছে আর কি আপনার এই যে সাপ্লায়ার বা অন্যান্য স্টেক হোল্ডার বা আপনার যে এমপ্লয়ি আছে, এদের যে বিষয়টা সেটা হচ্ছে কি, তাদের যে ইনফরমেশন বা ডেটা, এটা হচ্ছে ইটস কাইন্ড অফ আমানত। ওকে, দ্যাটস ইট। দেন স্টোরেজ লিমিটেশন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই স্টোরেজ লিমিটেশনের কথা মাথায় রাখতে হবে। আপনি যে ডেটা বা ইনফরমেশন স্টোর করতেছেন এটা কি অবশ্যই লিমিটেড পৃথিবীতে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনি কি ডেটা স্টোর করতেছেন, কতদিনের জন্য ডেটা স্টোর করতেছেন, এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, অবশ্যই রেগুলেশনের আন্ডারে মেনটেন করতে হবে। দেন সিকিউরিটি এন্ড কনফিডেন্সিয়ালিটি, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে লাস্টে দিয়েছে, বাট এই টপিকটা আরেকটু আগে আসার কথা কি প্রিন্সিপালের মধ্যে। যদিও এই টপিকটা নিয়ে যদি বলতে হয়, সেটা হচ্ছে সিকিউরিটি এন্ড কনফিডেন্সিয়ালিটি। বেসিক্যালি ইউ নিড টু প্রোটেক্ট ইউর স্টেক হোল্ডার্স ডেটা, আপনার অর্গানাইজেশনের ডেটা বা ইনফরমেশন এটাকে অবশ্যই সিকিউর করে রাখতে হবে, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। ফর এক্সাম্পল, আপনার অর্গানাইজেশনে কি 10 জন এমপ্লয়ি আছে, সো আপনাকে অবশ্যই কি মেনটেন করতে হবে, আপনাকে একটা কনফিডেন্সিয়ালি মেনটেন করতে হবে, সো দ্যাট নো ওয়ান ক্যান নো এভরিওয়ান আদার্স লাইক স্যালারি। একজন আরেকজনের স্যালারি, কত টাকা স্যালারি পাচ্ছে বা কোন ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি পাচ্ছে, এই ধরনের ইনফরমেশন গুলো কিন্তু অর্গানাইজেশনে থাকে, বাট এই ইনফরমেশন গুলো কি কনফিডেন্সিয়াল, খুবই সিক্রেটলি মেনটেন করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? ডিড ইউ গেট ইট? জি স্যার। রাইটস অফ ইন্ডিভিজুয়াল। ওকে, সো এখন কথা হচ্ছে অধিকার নিয়ে, যে ব্যক্তি পর্যায়ে আপনার কি কি রাইট থাকবে। রাইট টু অ্যাক্সেস ডেটা, সো আপনার কাছে কি অবশ্যই অ্যাক্সেস থাকতে হবে, ডেটার অ্যাক্সেস থাকতে হবে। আপনি যদি প্রপার অথরাইজেশন, দ্যাট মিন্স কি বলে এটাকে, ক্রেডেনশিয়াল প্রোভাইড করতে পারেন, আইডি পাসওয়ার্ড প্রোভাইড করতে পারেন, আপনাকে অবশ্যই দ্যাট মিন্স ইফ ইউ আর অথরাইজড, ইন দ্যাট কেস ইউ মাস্ট অ্যাক্সেস দ্য ডেটা, আপনাকে অবশ্যই ডেটার অ্যাক্সেস দিতে হবে। দেন রাইট টু কারেক্ট ডেটা, ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনাকে অবশ্যই কোন ধরনের ম্যানিপুলেটেড, দ্যাট মিন্স এডিটেড কোন ধরনের
ডেটা দেয়া বা প্রোভাইড করা যাবে না। ফর এক্সাম্পল, আমরা বলতেছি যে ঠিক আছে, আপনি কুইজ 1 এ পেয়েছেন ফর এক্সাম্পল 7, এখন আপনি যে 7ই পাইছেন এটা আমাকে এনশিওর করতে হবে, ঠিক আছে, এটা কারেক্ট যে এটা আমাকে এনশিওর করতে হবে। বাট আমি মনে করেন আপনি পাইছেন 7, আমি আপনাকে পোর্টালে ইনপুট দিয়ে রাখছি মনে করেন 5, তাহলে তো এটা ইনকারেক্ট, রাইট? ম্যানিপুলেটেড ডেটা। সো এই ধরনের কাজ করা যাবে না। অর্গানাইজেশনের যত ইন্ডিভিজুয়াল থাকবে সবাইকে কি করতে হবে, কারেক্ট ডেটা প্রোভাইড করতে হবে। প্রত্যেকটা অথরাইজড পার্টিকে কারেক্ট ডেটা প্রোভাইড করতে হবে। ওকে, আরেকটা এক্সাম্পল কি হতে পারে, আপনারা অনেকেই সম্ভবত আপনারা অ্যাকাউন্টিং কোর্সটা কমপ্লিট করতে পেরেছেন, আই হোপ সো। সো আপনারা কি অ্যাকাউন্টিং কোর্সটা কমপ্লিট করছেন? Yes, sir. ওকে, সো অ্যাকাউন্টিং কোর্স যদি কমপ্লিট করে থাকেন, হয়তো আপনারা অনেক সময় কি ডেপ্রিসিয়েশন নামে একটা ওয়ার্ড পেয়েছিলেন, রাইট? অবচয়। Yes, sir. সম্পদ ব্যবহার করলে সম্পদের যে প্রাইসটা কমে যায়, ঠিক আছে? সো এরকম হলো যে আপনার কাছে 5 লক্ষ টাকার একটা কার আছে, এখন 5 লাখ টাকার গাড়ি আপনি প্রথম বছরই মনে করেন 3 লাখ টাকা অবচয় দেখায় দিলেন, এটা কি হইলো? ইজ ইট কারেক্ট ইনফরমেশন? No, sir. ওকে, সো দ্যাটস দ্য থিং, আপনাকে অবশ্যই কি করতে হবে, কারেক্ট ডেটা প্রোভাইড করতে হবে ইন্ডিভিজুয়ালের জন্য। ওকে, দ্যাট দেন সেকেন্ড থিং, থার্ড, রাইট টু ডিলেট ডেটা। ওকে, রাইট টু বি ফরগটেন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল, আপনার কাস্টমার, আপনার এমপ্লয়ি চাইলে কি করে যেতে পারবে, তার ডেটা বা ইনফরমেশন যেগুলো আছে সেটা অবশ্যই সে ডিলিট করে যেতে পারবে। ফর এক্সাম্পল, আপনার এমপ্লয়ি সে কি করতেছে, আপনার অর্গানাইজেশনে ছিল, এখন আপনার অর্গানাইজেশনে যদি থাকে সেই ক্ষেত্রে তাকে কোন অ্যাকাউন্টে আপনি টাকা দিচ্ছিলেন স্যালারি, সেই অ্যাকাউন্ট নাম্বার আপনার কাছে থাকতেই পারে, যে ঠিক আছে আমি উনাকে উনার এই ব্যাংকের এই অ্যাকাউন্টে কি করেছে, আমি উনার স্যালারি টাকাটা পে করতাম। বাট ওই অ্যাকাউন্টে আপনার কি কি ট্রানজাকশন হইতেছে ওই ধরনের ইনফরমেশনে কিন্তু কি করা যাবে না, অ্যাক্সেস নেওয়া যাবে না। আবার কি করা যাবে না, তাদের যে ডেটা বা ইনফরমেশন থাকবে, ফর এক্সাম্পল আপনি ফেসবুকে একটা ছবি কি করলেন, আপলোড করলেন, পছন্দ হয় নাই, একটা 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর আপনি অবশ্যই এটা ডিলিট করার রাইট রাখেন, রাইট? এবং ডিলিট করতেও পারেন। এটা কি বুঝতে পেরেছেন? Yes, sir. Ji, sir. ওকে, রাইট টু ডেটা পোর্টেবিলিটি। সো এখানে হচ্ছে ডেটা পোর্টেবিলিটি, দ্যাট মিন্স আপনি ডেটা কি শেয়ার করতে পারবেন, পোর্টেবল হতে হবে ডেটাকে, যে আপনি ডেটা চাইলে কি করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনি একটা ছবি কি করলেন, ক্যাপচার করলেন, এখন আপনার আইফোনে ছবি তুলে কি বসে থাকলে চলবে? আইফোনের ছবিটা তো আবার আপলোড করতে হবে বা শেয়ার করতে হবে। এখন আইফোনের কাজ হইতেছে আপনি জাস্ট ছবি তুলতে পারবেন, সুন্দর খুব এক্সিলেন্ট ছবি তুলতেছেন, বাট ছবি শেয়ার করতে পারতেছেন না, লাভ আছে কোনো? No, sir. সো এই ক্ষেত্রে ডেটার পোর্টেবিলিটি এনশিওর করতে হবে। ওকে, পেনাল্টি, জিডিআরপি, এই জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, এটাকে যদি কোনো অর্গানাইজেশন ফলো করতে ফেল হয় সেই ক্ষেত্রে তাদেরকে কি করা হয়, এক্সট্রিমলি হেভি ফাইন এনশিওর করা হয়। সেই সকল মানে হিউজ অ্যামাউন্ট অফ মানি সেখানে কি করা হয়, ফাইন, জরিমানা করা হয় অর্গানাইজেশনকে, সে কেন ফলো করতে পারে না। এরপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পোর্টেবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে এই একটা বা এই আইনটা বেসিক্যালি কিসের জন্য ইউজ করা হয়েছে এবং কোথায় ইউজ করা হয়েছে, স্পেশালি এই আইনটা অ্যাপ্লিকেবল হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এই ধরনের যে মেডিকেল সেক্টরের যে অর্গানাইজেশন আছে তাদের ক্ষেত্রে হচ্ছে এই লটা অ্যাপ্লিকেবল। এন্ড শুধু এটাই না, এই লটা হচ্ছে একটা স্পেসিফিক জোন আছে, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? ইউনাইটেড স্টেটস এর আন্ডারে এই লটা কি করাতে হয়, এই লটাকে অপারেট করা হয়। সিকিউরিটি রুল কি, প্রোটেক্ট ইলেকট্রনিক হেলথ রেকর্ড, দ্যাট মিন্স আপনার হেলথ রিলেটেড যে ইনফরমেশন বা রেকর্ড আছে, যে আপনি কবে হসপিটালে আসছেন, কিসের ট্রিটমেন্ট করেছেন, আপনার উইকনেস কি কি, আপনার কোন ধরনের ডিজিজ হচ্ছে, আপনি কি মেডিকেশন নিচ্ছেন, ঠিক আছে, এই ধরনের যে রেকর্ড এটাকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে। এন্ড শুধু এটা প্রোটেক্ট করলে হবে না, আপনাকে এনশিওর করতে হবে সিআইএ ট্রায়াড, দ্যাট ইজ কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি। ওকে, প্রি রিকোয়ারমেন্টস, অ্যাক্সেস কন্ট্রোল,
ভেরি ইম্পর্টেন্ট থিং, চাইলেই সবাই কি করতে পারবে না, সবার যে হেলথ রিলেটেড বা মেডিকেল ইনফরমেশন আছে এটা চাইলেই একজনের তার একজন দেখতে পারবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল করতে হবে কে কে দেখতে পারবে। যেমন মনে করেন একটা পেশেন্টের প্রিভিয়াস সব ধরনের মেডিকেল রেকর্ড দেখতে পারবে কে, মনে করেন যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে সে দেখতে পারবে। এখন সে যে দেখতেছে শুধু কি সেই অর্গানাইজেশনে সেই ইন্স্যুরেন্স কোম্পানির যারা এমপ্লয়ি আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে, বাট তারা কি করতে পারবে না, তারা বাইরের কোনো পার্টির সাথে এই জিনিসটা নিয়ে কি করতে পারবে না, শেয়ার করতে পারবে না। এটা কিন্তু খুবই 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 কনফিডেন্সিয়াল একটা জিনিস, হেলথ ইনফরমেশন। এটা খুবই খুবই কেয়ারফুল থাকতে হয় এই ইনফরমেশনটা নিয়ে, হেলথ ইনফরমেশন নিয়ে। ওকে, দেন ডেটা এনক্রিপশন, দ্যাট মিন্স ডেটাকে কি করতে হবে, এনক্রিপ্ট করে রাখতে হবে। বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে সেগুলো ইউজ করে। অডিট ট্রেলস, দ্যাট মিন্স আপনার অর্গানাইজেশনের আইটি অডিট প্রপারলি হতে হবে, যে আপনার অর্গানাইজেশনের যে ডেটা বা ইনফরমেশন অ্যাক্সেস করতেছে বিভিন্ন পেশেন্টের, এটা কোন পারপাসে অ্যাক্সেস করতেছে এবং ইজ ইট অ্যাকচুয়ালি ভ্যালিড, এটা কি আসলেই ভ্যালিড কিনা, যে আপনার অর্গানাইজেশন কি করতেছে সে চেক করতেছে যে এই জিনিসগুলো অডিটের আন্ডারে রাখতে হবে। আর লাস্টেরটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। সো এই ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, আপনার হেলথ যে ইনফরমেশন আছে এগুলা ইউজ করে রিস্ক অ্যানালাইসিস করে কি করতে হবে, আপনার হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ইনশিওর করতে হবে, ফিক্স করতে হবে। দ্যাটস ইট। ওকে, দেন পিসিআই ডিএসএস। ওকে, পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড। সো আপনারা অবশ্যই পেমেন্ট কার্ড মানেই বুঝতে পারতেছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে এখানে কথা বলা হচ্ছে। এবং এই যে স্ট্যান্ডার্ডটা আছে এই স্ট্যান্ডার্ডটা অ্যাকচুয়ালি কে ডেভেলপ করেছে, এই স্ট্যান্ডার্ডটাকে ডেভেলপ করেছে বিভিন্ন মেজর কার্ড কোম্পানি যেগুলো আছে, লাইক ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস। ওকে, সো এই ধরনের মেজর যে কোম্পানিগুলো আছে তারা মিলে এই স্ট্যান্ডার্ডটাকে ডেভেলপ করেছে। মেইন রিকোয়ারমেন্ট কি, সিকিউর নেটওয়ার্ক এন্ড সিস্টেম। অবশ্যই সিকিউর নেটওয়ার্ক এন্ড সিস্টেম থাকতে হবে, বিকজ ইট ইজ এ ফাইন্যান্সিয়ালি কানেক্টেড নেটওয়ার্ক। সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই নেটওয়ার্কের সিকিউরিটি এনশিওর করতে হবে। দেন প্রোটেক্ট কার্ড হোল্ডার ডেটা, দ্যাট মিন্স ভিসা বা মাস্টার কার্ড যে অ্যাকাউন্ট হোল্ডার বা যে কার্ড হোল্ডার এটা মেনটেন করতেছে, অবশ্যই কি করতে হবে, তার যে ইনফরমেশন বা ডেটাটা আছে, তার যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে তার কার্ডটা কানেক্টেড, এই ধরনের যে ডেটাগুলো আছে সবগুলা ডেটাকে কি করতে হবে, অবশ্যই প্রোটেক্ট করতে হবে। মেইনটেইন ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম। সো আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম ম্যানেজ করতে হবে বা মেনটেন করতে হবে। দ্যাট মিন্স আপনার অর্গানাইজেশন বা আপনার সিস্টেমের লুপ হোল কি কি আছে, লুপ হোল গুলো ফাইন্ড আউট করতে হবে, লুপ হোল গুলো ফিক্স করতে হবে, কন্টিনিউয়াসলি চেক করতে হবে আপনার সিস্টেমে কোনো ধরনের লুপ হোল ক্রিয়েট হচ্ছে কিনা। যদি ক্রিয়েট হয় সেটাকে আবার কি করতে হবে, সেটাকে আবার ফিক্স করতে হবে। দ্যাটস ইট। দেন উই হ্যাভ ইমপ্লিমেন্ট স্ট্রং অ্যাক্সেস কন্ট্রোল। দ্যাট মিন্স আপনার সিস্টেমের মধ্যে কে অ্যাক্সেস নিবে বা কারা অ্যাক্সেস নিবে। দ্যাট মিন্স অ্যাকাউন্ট হোল্ডার যদি অ্যাক্সেস নেয়, কিসের উপর ভিত্তি করে অ্যাক্সেস নিবে। ফর এক্সাম্পল, আপনার বাংলাদেশে যেটা হয়ে থাকে নরমালি, আপনি যদি কার্ডের মাধ্যমে কি ক্যাশ উইথড্র করেন বা কার্ডের মাধ্যমে আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে কার্ড নাম্বার দিতে হবে, দেন আপনাকে দিতে হবে কি কার্ডের পিন নাম্বার। কার্ডের পিন নাম্বার দিলেই হবে না, পাশাপাশি আপনাকে কি করতে হবে, আপনার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা কানেক্টেড বা যেই ইমেল অ্যাড্রেসটা কানেক্টেড, সেটার কি ভেরিফিকেশন করতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে কি করতে হবে, অবশ্যই মেনটেন করতে হবে। লাইক ওটিপি আপনাকে কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে, ওটিপির মাধ্যমে আপনাকে লগ ইন আপনাকে এনশিওর করতে হবে। দ্যাটস ইট। দেন মনিটর এন্ড টেস্ট নেটওয়ার্ক। সো আপনাকে কন্টিনিউয়াসলি, এটা অলরেডি আমরা কি ভালনারেবিলিটি ম্যানেজমেন্টে বলে আসছি যে আপনাকে কন্টিনিউয়াসলি মনিটর আর টেস্ট করতে হবে যে আমার নেটওয়ার্ক অ্যাকচুয়ালি সিকিউরড কিনা, নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে কিনা, নেটওয়ার্কে কোনো উইক পয়েন্ট বা ভালনারেবিলিটি আছে কিনা, এই জিনিসগুলোকে
চেক করে আইডেন্টিফাই করে কি করতে হবে, ফিক্স করতে হবে। দেন মেনটেন সিকিউরিটি পলিসি। সো আপনাকে কি করতে হবে, ক্রেডিট আর ডেবিট কার্ড যে অর্গানাইজেশন গুলো আছে, যেই ব্যাংক বা যেই অথরিটি ইস্যু করতেছে, তাদেরকে অবশ্যই সিকিউরিটি পলিসির সাথে অ্যালাইন করতে হবে। দ্যাটস ইট। আর এই ক্ষেত্রে এটার ইম্পর্টেন্সটা কি, এটা কেন গুরুত্বপূর্ণ? সো ফার্স্ট অফ অল, ফাইনান্সিয়াল ফ্রড বা ফাইনান্সিয়াল যেই আপনার ক্রাইম গুলো আছে, এগুলা প্রিভেন্ট করার জন্য এগুলাকে আপনাকে কি করতে হবে, অবশ্যই প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট করার জন্য এটা ইম্পর্টেন্ট। পাশাপাশি কাস্টমারদের ট্রাস্টটাকে প্রোটেক্ট করে রাখার জন্য। ফর এক্সাম্পল, আজ থেকে মেবি এটা 1 বছর আগের ঘটনা, সেটা ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা নেটওয়ার্কের গ্লিচ ছিল। ঠিক আছে, নেটওয়ার্কের গ্লিচ না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেরই ইন্টারনাল কিছু এমপ্লয়ি মিলে একটা আর কি স্ক্যাম করেছিল। সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট গুলোর সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস লাইক বিকাশ, নগদ, এগুলা কি কানেক্টেড করা যায়। সো এই ধরনেরই আর কি কিছু একটা আর কি স্ক্যাম করা হয়েছিল, যেখানে আপনার উইদাউট দ্য কনসেন্ট অফ ইউজারের কনসেন্ট ছাড়াই, দ্যাট মিনস অ্যাকাউন্ট হোল্ডারের কনসেন্ট ছাড়াই, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের কনসেন্ট ছাড়াই ফান্ড ট্রান্সফার করে দেয়া হচ্ছিল বিভিন্ন ধরনের আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিস গুলো আছে, বিকাশ, নগদ, ওই সকল অ্যাকাউন্ট গুলোতে টাকা উইদাউট দ্য কনসেন্ট অফ অ্যাকাউন্ট হোল্ডার সেন্ড করে বা ট্রান্সফার করে দেওয়া হচ্ছিল। সো এই ধরনের কাজ হওয়ার পর তো অবশ্যই অর্গানাইজেশনের উপর ট্রাস্ট কমে যায় মানুষের। তো এটার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, পিসিআই ডিএসএস এটা মেনটেন করতে হবে, যদি আপনি একটা কার্ড ইস্যুয়ার অর্গানাইজেশন হয়ে থাকেন, লাইক ডেবিট অর ক্রেডিট কার্ড। দ্যাটস ইট। ওকে, সো রিলেশনশিপ বিটুইন পলিসি, গভর্নেন্স এন্ড কমপ্লায়েন্স। ওকে, পলিসি ডিফাইন করবে আপনি কি করবেন। দ্যাট মিন্স পলিসি আপনাকে কি করবে, ডেফিনেশন দিবে, সে আপনাকে বলে দিবে কি করতে হবে। গভর্নেন্সের কাজ হচ্ছে পলিসিকে যেন বিজনেস গোলের সাথে কি করা যায়, অ্যালাইন করা যায়। গভর্নেন্সের কাজই হচ্ছে কি, পলিসিকে বিজনেস গোলের সাথে অ্যালাইন করে দেয়া। ওকে, ফর এক্সাম্পল, আপনার অর্গানাইজেশনের পলিসি হচ্ছে যে ঠিক আছে, আপনি সিকিউর একটা নেটওয়ার্ক কি করবেন, মেনটেন করবেন, এটা হচ্ছে আপনার পলিসি। আচ্ছা, আপনার বিজনেসের গোল হচ্ছে আপনার কাস্টমারদের যেন কি থাকে, ট্রাস্ট থাকে, দ্যাট মিন্স কাস্টমার স্যাটিসফ্যাকশন যেন এনশিওর হয়। এটা কিভাবে সম্ভব, আপনি যদি সিকিউরিটি মেনটেন করতে পারেন, তাহলেই তো আপনার অর্গানাইজেশনের উপর কাস্টমারদের ট্রাস্ট থাকবে, তাহলে তো কাস্টমার কি হবে, আপনার অর্গানাইজেশনের উপর একটা পজিটিভ ইমপ্রেশন রাখবে। এটা হচ্ছে গভর্নেন্সের কাজ, পলিসিকে বিজনেস গোলের সাথে অ্যালাইন করে দেয়া। ওকে, আর লাস্ট, কমপ্লায়েন্স। কমপ্লায়েন্সের কাজ হচ্ছে ল এন্ড স্ট্যান্ডার্ড, এইটা যেন অবশ্যই ফলো করা হয় অর্গানাইজেশনে, এই জিনিসটাকে কি করা, এনশিওর করা। সো রিলেশনশিপটা কি, পলিসির কাজ হচ্ছে বলে দিবে কি করতে হবে, গভর্নেন্সের কাজ হচ্ছে পলিসিটাকে বিজনেস গোলের সাথে অ্যালাইন করে দেয়া, আর কমপ্লায়েন্সের কাজ হচ্ছে কি, ল আর স্ট্যান্ডার্ড এটা যেন অবশ্যই ফলো হয়, এই জিনিসটাকে এনশিওর করা। দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান। সো আপনাদের হচ্ছে চ্যাপ্টার 3 এর ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট যেটা থাকবে, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের ইউনিভার্সিটি ওপেন হওয়ার পর আমরা স্টাডি করা স্টার্ট করব। আমরা কি বুঝতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার, প্লিজ প্লিজ স্যার বলুন। না বাবা, আপনি কোশ্চেন করতেই পারেন। এখন কোশ্চেনের আনসার দিব নাকি দিব না, এটা তো আমার উপর ডিপেন্ড করে, রাইট? আপনার কোশ্চেন করার দরকার, আপনি কোশ্চেন করতেই পারেন, বাট এটার আনসার আমি দিব। সবগুলা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। সবগুলা চ্যাপ্টার কেন ইম্পর্টেন্ট সেটাও বলে দেই। আপনাদের যেই মিডের কোশ্চেন হয় বা আপনাদের যে কোশ্চেন প্যাটার্ন হয়, আমাকে অবশ্যই কি করতে হয়,
আমাকে অবশ্যই সিলেবাস মেনটেন করে, আমাদের অনেক রুলস থাকে। বিষয়টা এরকম না আমি চাইলাম আমার ইচ্ছে হইলো আমি কোশ্চেন এরকম বানায় ফেললাম, বিষয়টা এরকম না। আমাদেরও অনেক রুলস রেগুলেশন, আমাদেরকেও স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, যে আপনারা যে পড়ালেখা করতেছেন এটার স্ট্যান্ডার্ডটা যেন এনশিওর হয়, এই জিনিসগুলোকেও আমাকে কি করতে হয়, ফলো আপ করতে হয়। সো আমি চাইলেই, আপনাদের সিলেবাস কিন্তু অলরেডি অনেক কম আছে, যে 3টা চ্যাপ্টারের উপর মিড টার্ম, ইটস কোয়াইট পসিবল। বাট আপনাদের জন্য একটু হ্যাকটিক হয়ে যাচ্ছে যে ঠিক আছে আপনাদের হচ্ছে সামনে ইলেকশন, বা আপনারা বাসায় গেছেন, সামনে আবার হচ্ছে রোজা আছে, আপনাদের জন্য একটু প্যারা হতে পারে বা প্রবলেম হতে পারে, আমি জানি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। আই হোপ সো। হ্যাঁ, আপনাদের কার কি কোশ্চেন আছে যদি আরেকবার বলতেন। স্যার অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে বিজনেস বেস, তো তো একটু প্যারা হয়ে যাচ্ছে স্যার, মানে একটু প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড, মানে দেখেন, আপনাকে কি এখানে আমি কোনো কোডিং করাইতেছি? আপনাকে কি এখানে আমি বলতেছি যে না আপনাকে এই জিনিস শিখতে হবে, ফায়ারওয়াল কিভাবে বসাইতে হয় এই জিনিস শিখে, এই জিনিসকে আমি বলতেছি? না না স্যার, জি না। স্যার এরকম না হলেও জিনিসগুলো একটু আসলে জটিল হয়ে যাচ্ছে, মানে কোশ্চেন ধরাটা বেশি টাফ হয়ে যাচ্ছে। কোশ্চেন ধরাটা একদমই টাফ না, একদমই ইজি। একটা চ্যাপ্টারের শুরুতে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি চ্যাপ্টারের মধ্যে কি কি পড়তেছেন, এটা খুঁজে বের করা। ঠিক আছে? যেমন মনে করেন আমাদের চ্যাপ্টারের এই যে প্রথম পার্টটাতে আমরা ডিসকাস করছি ফ্রেমওয়ার্ক, যে আমি যদি সাইবার সিকিউরিটি পলিসি ডেভেলপ করি আমার ফ্রেমওয়ার্কটা কি হবে। ওকে, এটার আন্ডারে 3টা ফ্রেমওয়ার্ক আছে, দেখেন ফিগার দিয়ে দেওয়া আছে, এনআইএসটি, আইএসও আর কোভিড। সো আপনাকে যদি আমি ফ্রেমওয়ার্ক নিয়ে কোনো কোশ্চেন করি আপনি কি করবেন, খুব সুন্দরভাবে বলবেন যে পলিসি ফ্রেমওয়ার্ক এটা কি, ডিফাইন করবেন, তারপর বলে দিবেন 3টা ফ্রেমওয়ার্ক আছে, দ্যাটস ইট। আমি কি বুঝাতে পেরেছি? স্যার এগুলো কি আলাদা আলাদা এক্সাম্পলও দেওয়া লাগবে? আলাদা আলাদা এক্সাম্পল বলতে? মানে কোনটা কি কাজ করে এবং এটার সাথে আরো কি কি রিলেট থাকতে পারে এরকম কিছু? আমরা ক্লাসে যা পড়াইছি এর বাইরে আমি কোনো কোশ্চেন করি না, আমি এর আগেও বলছি। তাহলে স্যার এই 3টা চ্যাপ্টারই ফাইনাল? হ্যাঁ, 3টা চ্যাপ্টারই ফাইনাল। তো ফাইনালে কি তাহলে 5টা চ্যাপ্টার থাকবে? আগে মিডটা দাও মধু। এই শোনেন, এখন আপাতত এটাই আমরা ফিক্স করেছি যে আমাদের মিডের সিলেবাস হবে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3, 3টা চ্যাপ্টারের উপর। ঠিক আছে? এই চ্যাপ্টারটা এখনো শেষ হয় নাই, চ্যাপ্টার 3 এর একটা পোর্শন আমরা শেষ করেছি, আরেকটা পোর্শন এখনো বাকি আছে। ঠিক আছে? ওইটাও এখনো শেষ করা বাকি আছে। সো শুনেন, আপনারা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করতেছেন, ভালো কথা। এই যে প্রথম 5টা স্লাইড, এই 5টা স্লাইড ডিসকাস করছি কিন্তু খুব সিম্পল একটা জিনিস নিয়ে, কি? এই ফ্রেমওয়ার্কের আন্ডারে 3টা জিনিস আছে, এনআইএসটি, আইএসও, কোভিড। ওকে, এনআইএসটি নিয়ে ডিসকাশন হচ্ছে এখানে, যেখানে 5টা কোর ফাংশন আছে। আইএসওর মধ্যে হচ্ছে 3টা ফোকাস থাকে, রিস্ক অ্যাসেসমেন্ট, সিকিউরিটি কন্ট্রোল আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আর কোভিড এর মধ্যে থাকে কি, ডেভেলপমেন্ট ফর আইটি গভর্নেন্স, অ্যালাইন আইটি সিকিউরিটি উইথ বিজনেস গোল আর ফোকাস অন অ্যাকাউন্টেবিলিটি। এটা এটা কিন্তু লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যদিও। এই জিনিসটা অলরেডি আমি একটু আগেও ডিসকাস করে গিয়েছি এখানে। ঠিক আছে? এই যে দেখেন, এখানে কি গভর্নেন্স এর মধ্যে আমি বলছিলাম পলিসি সাপোর্ট বিজনেস গোল, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, যে আপনার অর্গানাইজেশনে আপনি চাচ্ছেন কি, মনে করেন উবার কি চাইবে, যে ঠিক আছে তারা আরো বেশি প্রফিট জেনারেট করুক, কাস্টমারদেরকে স্যাটিসফাইড রাখুক, রাইট? আচ্ছা, এটা তো তাদের বিজনেস গোল, যে ঠিক আছে তাদের বিজনেস করে তারা চিন্তা করতেছে যে আমরা টাকা পয়সাও ইনকাম করব, আমাদের মার্কেটে একটা ভালো রেপুটেশনও থাকবে, কাস্টমাররাও স্যাটিসফাইড হবে, কাস্টমাররাই আমাদের হয়ে কি করবে, অ্যাডভার্টাইজমেন্ট করবে। যে ঠিক আছে এই তুমি পাঠাও ইউজ করো, পাঠাও ইউজ করার কি দরকার, উবার আছে তো, উবার তো ভালো, উবারের সার্ভিস ভালো, উবার অ্যাপস ভালো কাজ করে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে বিজনেস গোল অর্গানাইজেশনে। আচ্ছা, এখন এটার সাথে আইটি সিকিউরিটি কিভাবে কানেক্টেড? দেখেন, ইনফরমেশন টেকনোলজি যদি এই সিকিউরিটিটা যদি এনশিওর করা না হয় সেই ক্ষেত্রে কি হবে,
তাদের ডেটা ব্রিচ হইতে পারে। দ্যাট মিন্স ডেটা লিক হয়ে যেতে পারে। ডেটা লিক হয়ে গেলে কি হবে? কাস্টমার, দ্যাট মিন্স উবার যারা ইউজ করতেছেন, ইউজার, তারপর হচ্ছে উবারের যারা এমপ্লয়ি আছে বা উবারের সাথে কানেক্টেড যে ড্রাইভার আছে, তাদের যে ইনফরমেশন এটা লিক হয়ে যাবে। লিক হয়ে গেলে প্রবলেম কি? ক্রিমিনালরা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করতে পারবে এই ইনফরমেশন দিয়ে। আবার আরেকটা জিনিস করাও পসিবল। সেটা কি? সেটা হইতেছে এই যে উবারের ডেটাটা ব্রিচ হয়ে গেছে, লিক হয়ে গেছে ডেটা। এখন উবারের ডেটা লিক হওয়ার ফলে কি? এটা মার্কেটে যখন জানবে যে উবারের ডেটা লিক হয়ে গেছে, তখন মানুষজন কি চিন্তা করবে? যে না, আচ্ছা উবারে তো আমারও একটা অ্যাকাউন্ট আছে, তার মানে আমার ডেটাটাও মনে হয় লিক হয়ে গেছে। আচ্ছা এক কাজ করি, উবারটা আনইনস্টল করে দিই। উবার আর ইউজ করব না, চালাবো না উবার। উবার বয়কট করুন, ক্যাম্পেইন করে ফেললো কাস্টমাররা মিলে। সো তখন কি হবে? উবারের যে বিজনেস গোলটা ছিল যে প্রফিট জেনারেট করা, মার্কেটে রেপুটেশন মেনটেন করা, এই জিনিসটা কি তখন উবার আর করতে পারবে? তাহলে আইটি সিকিউরিটি আর বিজনেস গোল এটাকে এইভাবে অ্যালাইন করতে হয়। ইজ ইট ক্লিয়ার? এখন কি বুঝতে পারছেন? দ্যাটস ইট। এটা খুবই সিম্পল জিনিস। লজিক্যালি যদি চিন্তা করেন আপনার জন্য অনেক বেশি ইজি হবে এই জিনিসটা। ওকে, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড হ্যাঁ, আপনারা যেটার জন্য ওয়েট করতেছেন, আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্সটা প্রোভাইড করে দিবেন। একটা ডেডলাইন টাইমও বলে দেয়া থাকবে। সেই ডেডলাইন টাইমের মধ্যে আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্স আমি গত 2-3 দিন ধরে নিচ্ছি। সেই ক্ষেত্রে আমি কয়েকটা ইরেগুলারিটিস ফলো করেছি। কয়েকটা ইরেগুলারিটিস এর মধ্যে প্রথম ইরেগুলারিটিস হচ্ছে অনেকে বলতেছেন প্রায় 10-15 মিনিট 20 মিনিট পর যে স্যার কারেন্ট চলে গিয়েছিল, বা স্যার একটু বোঝার ট্রাই করেন, আপনার মোবাইল ডাটা বাংলাদেশে অনেক বেশি চিপ, ঠিক আছে, অ্যাটলিস্ট মোবাইল ডাটাটা মেনটেন করার ট্রাই করেন। যদিও সবার ক্ষেত্রে সবকিছু সেম না, সিচুয়েশন অনেকের অনেক রকম হতেই পারে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, আমার নিজের সাথেও হতে পারে, বাট অ্যাটলিস্ট মেনটেন করার ট্রাই করেন। স্যার এখানে আপনি নিয়ে নিলে তো হয়, তাহলে তো বেটার হতো। স্যার এখানে নিলে আপনাদের 100 জনের, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। স্যার 2টা সেকশন মাত্র 67 জন অ্যাটেন্ড করছে। স্যার আপনি লিঙ্ক দিয়ে দেয় ভালো। জি স্যার, লিঙ্কই ভালো। ক্লাসে না জয়েন করেও অ্যাটেন্ডেন্স দেওয়া যায়, রাইট? শুনেন, এইগুলো আমরা বুঝি, ঠিক আছে, আপনাদের সময়টা তো আমরাও পার করে আসছি, আমরাও বুঝি। সাজ্জাদ চৌধুরী সামি, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? ভুলে চাকরি। আরে স্যার, ব্যাপার না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিই ক্লাসের শুরু, বিফোর এন্ড আফটার।